দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। অনেকেই আশা করেছিলেন সুড়ঙ্গের শেষ সীমায় একটা আলো থাকবে, আমেরিকা ও ইরানের মধ্যে চলমান এই যুদ্ধ থেকে আপাতত হলেও বের হয়ে আসা যাবে, কিন্তু নতুন নতুন সংকট ও জটিলতা দেখা যাচ্ছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের একজন সদস্য এখন বলছেন আমেরিকা ইরানের শর্ত না মানলে হরমুজ প্রণালী আর খোলা হবে না। তারা হরমুজ প্রণালী খোলার জন্য 6টি শর্ত দিয়েছেন, যার মধ্যে রয়েছে আমেরিকার হুমকি বন্ধ করতে হবে, স্থায়ী যুদ্ধবিরতি চাই, আমেরিকার অবরোধ ও সৈন্য প্রত্যাহার করতে হবে, যুদ্ধজনিত ক্ষতিপূরণ দিতে হবে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার, পাশাপাশি ইরানের যে ফ্রিজ করা সম্পদ সেটি মুক্ত করে দিতে হবে। অন্যদিকে বসে নেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি জানিয়েছেন যে গত 50 বছরে যে ক্ষতি হয়েছে আমেরিকার, সেটির জন্য ইরান উল্টো ক্ষতিপূরণ দিতে হবে এবং এই জন্য তিনি উল্লেখ করেছেন যে 2003 সালের ইউএসএস কোল হামলা এবং ইরানি বিক্ষোভকারীদের যে মৃত্যু হয়েছে সাম্প্রতিক সময়ে সেটিও তিনি অন্তর্ভুক্ত করেছেন। অর্থাৎ ইরানে যে ইরানি বিক্ষোভকারীদের মৃত্যু হয়েছে সেটির জন্য আমেরিকাকে ক্ষতিপূরণ দিতে হবে, এমন একটি শর্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন। দুই পক্ষের এই দর কষাকষির জন্য সর্বোচ্চ কঠোর অবস্থান গ্রহণ করেছে, অর্থাৎ দুই পক্ষই এখন একটা কঠোর অবস্থানে আছে। এর মধ্যে বিশেষজ্ঞরা যেটি বলছেন সেটি হলো হরমুজ প্রণালী সংকটের সমাধান না হওয়া পর্যন্ত কোনো স্থায়ী শান্তি চুক্তি সম্ভব হবে না এবং বর্তমানে দুই দেশেই অর্থনৈতিক ও রাজনৈতিক চাপে রয়েছে। সেসব বিশ্লেষণগুলো আমরা করব। এদিকে এই অনিশ্চিত সময়ে বাড়ছে নিরাপত্তার ঝুঁকি। ইরানি আততায়ী হামলার সুনির্দিষ্ট হুমকির মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রক্ষায় একটা নজিরবিহীন পরিকল্পনা নিতে হয়েছিল, গোপন নিরাপত্তা কৌশল নিতে হয়েছিল এবং এই খবরটা প্রকাশ করেছে CNN ও ওয়াশিংটন পোস্ট। তারা বলছে যে গত মাসে তুর্কিতে ন্যাটো সম্মেলন শেষে দেশে ফেরার পথে একটি ক্যাটারিং ট্র্যাকে লুকিয়ে আমেরিকার প্রেসিডেন্টকে গোপনে বিমান পরিবর্তন করানো হয় এবং একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প আরেকটি বিষয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছেন। তিনি বলছেন যে 2026 সালের মধ্যবর্তী নির্বাচনে জাতীয় নিরাপত্তা জরুরি অবস্থা জারি করে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ অর্থাৎ ফেডারেল নিয়ন্ত্রণ নেওয়ার যে সম্ভাবনা সেটিকে তিনি উড়িয়ে দিচ্ছেন না। সম্প্রতি তিনি রিয়েল আমেরিকা ভয়েস নামে একটি সাক্ষাৎকারে তিনি এই ইঙ্গিত দিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক এবং উদ্বেগের জন্ম দিয়েছেন। ঠিক এই অবস্থায় আমরা বিষয়গুলো বিশ্লেষণ করার চেষ্টা করব। আমাদের সাথে যোগ দিচ্ছেন সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের সাবেক ডিন প্রফেসর ডক্টর মহসিন ইউ পাটোয়ারি। আমাদের সাথে যোগ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক ও নিউ ইয়র্ক স্টেটের সাবেক স্টেট সেনেটর প্রার্থী গিয়াস আহমেদ। আমাদের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর ডক্টর মুস্তফা সরোয়ার। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর ডক্টর মহসিন ইউ পাটোয়ারি আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটি হলো ঠিক কোন অবস্থায় এখন আমেরিকা এবং ইরানের যে আলোচনা, চুক্তি, হরমুজ প্রণালী খোলা অর্থাৎ অনেক সম্ভাবনাগুলো তৈরি হয়েছিল, সেটি ঠিক কোন অবস্থায় গিয়ে আটকে গেছে, কেন আটকে গেছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ধারণা যে বোধ ইরান এবং আমেরিকা দুই পক্ষই চাচ্ছে যুদ্ধটা শেষ হোক, একটা চুক্তিতে আসুক। কারণ আপনি ইরানের কথা যদি আমরা ধরি, এই যুদ্ধের ফলে ইরানের অনেক ক্ষতি হয়েছে, প্রায় 300-400 বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। দ্রব্যমূল্যের দাম বেড়েছে অনেক গুণ। তারপরে আপনার অনেক ক্ষতি হয়েছে। সুতরাং তারা চাচ্ছে যে এখান থেকে বেরিয়ে আসে। এদিকে আমেরিকা তো আমাদের দরিদ্রের সংখ্যা বাড়ছে, আপনার পারিবারিক আয় কমে গেছে, মুদ্রাস্ফীতি এবং আনএমপ্লয়মেন্ট বেড়েছে। এই ওয়ার্ডটা আনপপুলার, প্রায় 60% লোকে এই ওয়ার্ডটা পছন্দ করছে না, আনডিজারেবল মনে করছে। তারপরে মিড টার্ম ইলেকশন, এটার একটা ইম্প্যাক্ট। এই সব কারণে প্রেসিডেন্ট ট্রাম্প একটু চাপে আছে, একটু না অনেক চাপে আছে রিপাবলিকানদের পক্ষে। ওইদিকে ইরানও চাচ্ছে যে এর থেকে বেরিয়ে আসে, কিন্তু এই সমস্যা এই দুজনে চাচ্ছে, কিন্তু এখন দর কষাকষি হচ্ছে। দর কষাকষি হচ্ছে এই জন্য ইরানের যে নতুন একটা অস্ত্র, যেটা আপনি হরমুজ প্রণালী, আপনি যেটা বললেন যে হরমুজ প্রণালীটা, তারা চাচ্ছে ওটাকে একটা পয়েন্ট অফ ইস্যু ধরে, ওটাকে ধরে যে তারা যতটুকু ডিসকাউন্ট বা যতটুকু কনসেশন আমেরিকার কাছে নিতে পারে। যে আপনি 6টা কথা বললেন, ওই 6টা তাদের মতে জেনুইন। কারণ আপনি একটা যদি চুক্তি হয়,
তাহলে আপনি তার বারবার থ্রেট করে যাবেন, কথায় কথায় থ্রেট করবেন। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের সময় এই থ্রেটিং এর ব্যাপারটা কার্যকর হোক না হোক এই জিনিসটা বেশি করে চাচ্ছে। সুতরাং ইরানও চাচ্ছে যে যেহেতু আমাদের একটা সুযোগ আসছে বার্গেন করার, আলোচনা করার, আমরা এই জিনিসগুলো আমরা করে নিই। যে বারবার আপনি অ্যাটাক করবেন, এইদিকে আলোচনা করবেন, দুই পক্ষ আলোচনা করবেন, তিন পক্ষ আলোচনা করবেন, এর মধ্যে থেকে গিয়ে আবার বোমা মারবেন, এটা তো ঠিক না। স্থায়ীভাবে এটা একটা সমাধান হওয়া উচিত। ডক্টর পাটোয়ারি, কিন্তু খেলা তো 6-0 গোলে মনে হচ্ছে যে ইরান জিততে চাইছে, মানে ইরানের 6টি শর্ত মেনে নেওয়া হবে, সেক্ষেত্রে আমেরিকার লাভটা কি? আমেরিকা কেন মানবে? আমেরিকা কেন, তাদের শর্তগুলো কি, সেটি কি আলোচনায় আসছে? হ্যাঁ, ইরানের আমেরিকার শর্ত হলো আমেরিকা যেটা বললেন, একটা তো হলো সিলি সমর্থ, যে 50 বছরের মধ্যে যত ক্ষতি হয়েছে সেগুলো দিতে হবে, রাইট? এই 50 বছর, তারপরে যে কোল যেটা বলছে 17 জন যে নাবিক মারা গেল, ওটা তো আল কায়দা করছে, ওটা তো ইরান করে নাই। ইরান আর আল কায়দাতে হেট করে। সুতরাং প্রেসিডেন্ট ট্রাম্পের ওই কথা তো কোনো বেসিস নেই, উনি এটা ঠিক বলেন। তাহলে আমরা একটু প্রেসিডেন্ট ট্রাম্পের কথাটা শুনি, তিনি আসলে কি বলতে চেয়েছেন এই বিষয়টাতে, মানে এই যে 50 বছরের ক্ষতিপূরণ তিনি চাইছেন, কিভাবে চাইছেন সেটি একটু আমরা শুনে নিই। They asked for reparations, you might say, or they asked for money for the damage that we've done. I said, that's a good idea. Well, we're going to ask for money for the damage they've done over a 50-year period. Whether you go SS Cole or whether you go all of the people that were so badly hurt, so badly wounded or killed, many thousands of people, and maybe damages for the 52,000 protesters over the last 4 months that were killed in Iran. We think their family should get damages for killing their person or their child or mother, father that were protesting. It's at least, it was 52,000 a month and a half ago. So now what is it? So if there's damages to be paid, I think Iran should pay those damages. প্রফেসর ডক্টর মহসিনুর পাটোয়ারি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে 52,000 বিক্ষোভকারীকে হত্যার কথা বলছেন, তাদের ক্ষতিপূরণ দিতে হবে। আমরা তো 30,000 শুনে আসছিলাম অনেক ওয়েস্টার্ন মিডিয়া, এখন সেটি 52,000। ইরানের লোককে মারলে আমেরিকাকে কেন ক্ষতিপূরণ দিতে হবে, এটিও যদি একটু যোগ করতেন। না, দিতে হবে, ওই জায়গাটা অবভিয়াস হয়ে গেছে। তার মানে হলো যারা মারা গেছে তারা আমেরিকার অ্যাসেট, আমেরিকা ইসরায়েলের অ্যাসেট। এটাতে আগেও বলা হয়েছে, আপনার মনে আছে যে আমাদের প্রাক্তন ফরেন মিনিস্টার বলতেছিল যে আপনার মোসাদ ইজ ভেরি অ্যাক্টিভ ইন ইরান স্ট্রিট, রাইট? সুতরাং আমাদের প্রেসিডেন্ট এখন ক্ষতিপূরণ দাবি করতেছে, তার মানে হলো উনি এখন ক্লেম করতেছে দে পসিবলি ইজ আওয়ার অ্যাসেট টু, রাইট? এই জিনিসটা তার মানে আমরা এই জিনিসগুলো করাচ্ছিলাম আর কি। এই জিনিসটা কিন্তু উনি, যে আমার ধারণা সাধারণ মানুষের ওইভাবেই লজিক্যালি যদি আপনি চিন্তা ভাবনা করেন, সেইভাবে আপনার এটা আসবে আর কি। সুতরাং এই জিনিসগুলো উনি নিয়ে আসছেন। এবং আমার মনে হয় তারপরে মিডল ইস্টে যে গালফ স্টেটগুলোর যে অবস্থা, তারা যে প্রোটেকশন দিত ইউএস, এখন তারা সেই কনফিডেন্সটা লস করছে। সেই কনফিডেন্সটা লস করাতে তারা এখন নতুন করে যে মিলিটারি অ্যালায়েন্স করতেছে, ওটাও আমেরিকার জন্য এটা পক্ষে না বিপক্ষে বোঝা মুশকিল। কারণ আমেরিকার উপর যে ডিপেন্ডেন্সিটা ছিল সম্পূর্ণ, ওটা এখন তারা রিলাই করতে পারছেন। আমি এই গালফ স্টেটের ইকুয়েশনে আসবো আপনার কাছে, তার আগে একটু গিয়াস আহমেদ আপনার কাছে যেতে চাই। সেটা হলো যে প্রফেসর ডক্টর মহসিনুর পাটোয়ারি মনে করছেন যে দুই পক্ষই চাচ্ছে যুদ্ধটা শেষ করতে, কিন্তু কাজকর্মগুলো দেখে মাঝে মাঝে মনে হচ্ছে যে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গের যে বিষয়টি আমরা জানি, যে আমি যুদ্ধ বন্ধ করব কিন্তু ওর একটা ক্ষতি করব, ওকে একটু বিপাকে ফেলবো, ওরা একটু চিপায় ফেলবো, এই ধরনের একটা প্রবণতা যেটি ইরানের মধ্যে অনেকটুকু দেখা যাচ্ছে। যে তারা চাইছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেহেতু মধ্যবর্তী নির্বাচন আছে, একটা তাড়াহুড়ো আছে তার আগেই চুক্তিটা করতে হবে, ইরান এই সুযোগটা নিতে চাইছে কিনা। আবার আমাদের প্রেসিডেন্টও যে প্রত্যেক দিন স্টেটমেন্ট চেঞ্জ করছেন, এটিও এই চুক্তি না হওয়ার পিছনে অন্যতম বড় কারণ বলে আপনি মনে করছেন কিনা? ধন্যবাদ। আসলে প্রথমত যারা নাকি জায়োনিস্ট, তারা তো আপনার যুদ্ধ তারা চাচ্ছে না শান্তি। মানে তারা ইসরায়েলের পক্ষে, বিশেষ করে নেতানিয়াহুর কথা শুনেই তারা কথা বলছে। মানে ডোনাল্ড ট্রাম্পের আশেপাশে যারা আছে তারা বেশিরভাগ মানুষই হলো আপনার নেতানিয়াহুর মানে পক্ষের লোক। তো সেক্ষেত্রে মানে যুদ্ধটা মানে এখন ডোনাল্ড ট্রাম্প চাইলেই যে মানে বন্ধ হবে এমন না, এখানে আরও প্লেয়ার আছে। যেমন বিশেষ করে আপনি নেতানিয়াহু, সে কিন্তু যুদ্ধ থামুক চাচ্ছে না। তার প্ল্যান হলো যে সে ওই অঞ্চল, বিশেষ করে লেবানন, সিরিয়া,
এবং ওই গাজা ওই অঞ্চল থেকে সে সরে আসবে না, এবং সে আরো যুদ্ধটাকে আরো আরো বৃদ্ধি করে তার আরো মানে ক্ষমতা আরো সে বৃদ্ধি করতে চায়। কারণ সে জানে যে যুদ্ধ ছাড়া তার গদিও টিকবে না, তার নামে বিভিন্ন রকম এলিগেশন আছে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের ইসলামিক যে একটা ট্রেডিশন আছে, সেই ট্রেডিশন অনুযায়ী আমরা যদি দেখি যে একটা আমাদের তো কোরআন হাদিসে বলাই হয়েছে যে একটা সময় আসবে যে অন্যায় অত্যাচার মানে বেড়ে যাবে, ন্যায় বিচার থাকবে না। এখন যে সমস্ত শর্ত দেওয়া হচ্ছে, আপনার ডোনাল্ড ট্রাম্প যে সমস্ত শর্ত দিচ্ছে, এটা তো ন্যায় বিচারের কথা না। ইরানে মানুষ মারা গেছে, এখন সেই দাবি করছে। এখন আপনার 50 বছরের আপনার কি বলে আবার নতুন করে। তো সেক্ষেত্রে ইরান কিন্তু আক্রমণ করেনি, ইরান কখনো ইসরায়েলকে আক্রমণ করেনি, ইরান আমেরিকার আক্রমণ করেনি। এটা ইরানের উপর যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের তো ইসলামিক এসকেটোলজিতে আমরা বলি যে হ্যাঁ একসময় মানে কি বলে যুদ্ধ বিগ্রহ বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে, ন্যায় বিচার থাকবে না, এবং ইমাম মাহাদি আলাইসাল্লাম ঈসা আলাইসাল্লাম আসবেন। এটা তো খ্রিস্টানরাও বিশ্বাস করে যে ঈসা আলাইসাল্লাম আসবেন, আমরাও বিশ্বাস করি ঈসা আলাইসাল্লাম আসবেন, ইমাম মাহাদি আলাইসাল্লাম আসবেন। তাহলে কি একটা সময় ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। তাহলে এই যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, তাহলে এখনকার যুগটা তাহলে ন্যায় বিচার নেই। এখন মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প চুক্তি স্বাক্ষর মানে একটা এমইউ স্বাক্ষর করলেন, সেটার বিরুদ্ধে নেতানিয়াহু বললেন আমি এটা মানি না, এবং সেটা হয় নাই। মানে একটা সময় দেখেন, একটা সময় সুপার পাওয়ার ছিল ব্রিটিশ, তারপরে সেটা চলে আসলো আমেরিকার কাছে। এখন সেই সুপার পাওয়ারটা ধীরে ধীরে চলে যাচ্ছে ইসরায়েলের কাছে, ধীরে ধীরে চলে যাচ্ছে, কারণ ইসরায়েল এখন কন্ট্রোল করে আমেরিকা। তো সেই ক্ষেত্রে এই যে আইপ্যাক বলেন, এই জায়নিস্ট বলেন, সব তো ইসরায়েলের পক্ষে। গিয়াস আহমেদ, নিজের ভালো তো পাগলও বুঝে, এটি আমরা জানি। সেক্ষেত্রে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখছেন যে তার এই যুদ্ধের মধ্যে থেকে যাওয়াটা আগামী মধ্যবর্তী নির্বাচনের জন্য রিপাবলিকানদের পুরোপুরি ভরাডুবি হতে পারে, একদম পোলগুলো সবগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই যুদ্ধের সমর্থনে আমেরিকানরা নেই, তারা বলছে যে এই যুদ্ধ থেকে বের হয়ে আসো, অন্যের যুদ্ধ আমরা কেন করব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি এটি ফিল করছেন না, নাকি তিনি বুঝেও না বুঝার ভান এখানে করছেন? দুটো জিনিস, সে ফিল করছে, ফিল করে সে কিন্তু অসহায়। কারণ ফিল করলো তার আশেপাশে সব জায়নিস্ট, এবং নেতানিয়াহু যেটা বলছে সেটা তাকে শুনতে হচ্ছে। এটা হলো তার সে এখন এমন একটা পর্যায়ে আছে যে সারি দেমা কাইন্দা পাচ্ছে, একটা কথা আছে বাংলায়। তো সেই অবস্থার মধ্যে সে আছে। সেই কারণে কিন্তু সে এখন সবসময় তার কন্ডিশন চেঞ্জ করছে, তার কথাবার্তা চেঞ্জ করছে। 1 মাস আগের যে কথাবার্তা কিন্তু এখন আর নেই, এখন নতুন করে সে আবার শর্ত জড়িয়ে দিচ্ছে। অতএব সে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। আর আপনি যে বলছেন মধ্যবর্তী নির্বাচন, এই মধ্যবর্তী নির্বাচনটাও তো এখন মিডিয়াগুলি কন্ট্রোল করে কে? সব জায়নিস্ট। আপনার যত মেশিনারি কন্ট্রোল করছে জায়নিস্ট। তো আমি যতটুকু বুঝি যে তার ভরাডুবি হবে, তো সে তো নতুন নতুন এজেন্ডা বের করছে। যেমন আপনি বলেছেন যে সে জরুরি অবস্থা মানে জারি করতে পারে, সে মুসলমানদের বিরুদ্ধে কার্টুন ছাপিয়ে। আপনি দেখেন মিশিগানে যে আব্দুল আল সাইদ সে বাস করেছে আপনার প্রাইমারিতে, এখন তাকে নিয়ে কার্টুন ছাপিয়ে আপনি দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প কিভাবে এটাকে প্রচারণা করছে মুসলমানদের বিরুদ্ধে, যে তোমরা কি মুসলিম হিসেবে এই আমেরিকাকে দেখতে চাও, নাকি মানে তাকে কমিউনিজমের পাশাপাশি ধর্মটাকে হয়তো এখানে ব্যবহার করা হচ্ছে। সেক্ষেত্রে সে এই মধ্যবর্তী নির্বাচনের আমরা যেটা শঙ্কিত সে এটা শঙ্কিত হলেও সে কিন্তু এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য যতটুকু করার সে করছে। অতএব এবং মিডিয়া তাদের পক্ষে আছে, মানে সমস্ত অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলি তাদের পক্ষে আছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে মানে বিশ্বটা এখন মানে একটু খারাপের দিকে যাচ্ছে। আমরা যে ন্যায় বিচারের কথা বলি মানে সেইটা কিন্তু এখন থাকছে না। তো সেই পর্যায়ে আমি যে শুরুটা করেছিলাম যে ইসলামিক এসকেটোলজি বা ইসলামিক যে আমাদের ট্রেডিশন, সেদিকে কিন্তু যাচ্ছে। আমরা যদি বিশ্বাস করি ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন এবং ঈসা আলাইহিস সালাম আসবেন, তাহলে সেই দিকে কিন্তু পৃথিবীটা যাচ্ছে। ওকে, ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর ডক্টর মুস্তাফা স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই, সেটা হলো যে আউট অফ ডিল, যে স্টাইলের ডিলটা করা হচ্ছে, নিঃসন্দেহে ইরানের কথা বলছি, এই আউট অফ ডিলে গিয়ে আপনি আসলে সন্তুষ্ট হতে পারছেন? মনে হচ্ছে আসলে এই কার্যকর, কিংবা আসলে এই মানুষগুলো যারা আছেন তারা প্রত্যেকটা দিন খোঁচাখুচি করে করে নতুন নতুন সংকট তৈরি না করে তারা চাইছেন যে আসলে এটি সমস্যার সমাধান হোক, ইরানও হাঁপ ছেড়ে বাঁচুক, তাদের অর্থনীতির চরম দুরবস্থা যাচ্ছে,
আমেরিকার হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে তেলের দাম, গ্রোসারি থেকে শুরু করে সবকিছুতে যে একটা নাভিশ্বাস উঠছে, সেখান থেকে বের হয়ে আসতে তারা চাইছে, নাকি খেলা যে চলছে কোন লেভেলে সেটি বুঝে যাচ্ছে না? প্রশ্নটা খুব ভালো হয়েছে, কিন্তু তার আগে আমি খুবই আমার এটা প্রকাশ করব যে এখানে ডক্টর প্রফেসর মহসিন পাটোয়ারি জি। আমার ছোট ভাই এবং এককালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলিগ। খুব ভালো লাগছে অনেকদিন পর মহসিন তোমার সঙ্গে দেখা হলো। আর এদিকে আমার অতি অন্তরঙ্গ, অতি প্রিয়, এবং আমি মনে করি যে যুক্তরাষ্ট্রে বাঙালি কমিউনিটির সবচেয়ে শ্রদ্ধেয়, সবচেয়ে দূরদৃষ্টি সম্পন্ন নেতা গিয়াস, আমার ছোট ভাই, তোমাকে দেখে দারুণ ভালো লাগলো। থ্যাংক ইউ। খুব আনন্দের বিষয় আজকে। আপনাদের তিনজনকে একসাথে দেখে আমাদের ভালো লাগছে। হ্যাঁ, জি, তোমাকে বলুন। দেখেও ভালো লাগছে জুয়েল, জি। তোমাকে দেখেও ভালো লাগছে। জি। আচ্ছা, এখন আমি বলবো যে এই যে ব্যাপারটা ঘটছে, আমার যেন মনে হচ্ছে এখন এটা দর কষাকষির পর্যায়ে রয়েছে। উভয় পক্ষ তারা বার্গেনিং এর জন্য চিপস বাড়াচ্ছে শুধু। হ্যাঁ, কিন্তু আমার যেন মনে হচ্ছে যে উভয় পক্ষরই হয়তো ইচ্ছা আছে যে একটা মানে সমস্যাটার সমাধান হোক। তবে ইরানের জন্য যে ব্যাপারটা, যে ইরান একটা বিশাল আক্রমণ, দুটো আক্রমণকে সে প্রতিহত করে সার্ভাইভ করছে, এটা কিন্তু তার জন্য একটা বিরাট, এবং মধ্যপ্রাচ্যের ইকুয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে। যেটা আগে আমি মহসিনের কথাটা অল্প করে শুনেছি, এর আগের অংশটা শুনিনি, জি। যে ইকুয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ এখন মধ্যপ্রাচ্যের যে মুসলিম দেশগুলো খুব ধনী টাইপের, ওরা কিন্তু আলাদা আলাদা ট্রিটি করার চেষ্টা করছে। যেমন পাকিস্তান তুরস্কের সঙ্গে সাউদি আরেবিয়া চুক্তি করেছে ডিফেন্স প্যাক্ট, এরকম কিন্তু চলছে। তার অর্থ যে এখানকার যে টোটাল ইকুয়েশনসটাই আপসাইড ডাউন হয়ে গেছে। এই কনটেক্সটে এরা সবাই দর কষাকষি করছে। ডোনাল্ড ট্রাম্প নিজে তার স্টেক বাড়িয়ে দিচ্ছে, ইরানও দিচ্ছে। কিন্তু ইরানের দিক থেকে একটা ঘটনা চলছে, যে ইরান জানে যে এইটা কম্প্রোমাইজটাকে যতই সে যুক্তরাষ্ট্রের নির্বাচন, নভেম্বরের নির্বাচনের দিকে ঠেলে দিতে পারবে, ততই রিপাবলিকান পার্টির অসুবিধা হয়ে যাবে। কারণ দ্রব্যমূল্য বাড়বে, ইনফ্লেশন চলছে, গ্যাসের দাম বাড়বে, সব জায়গায় একটা গোলমাল হয়ে যাবে। এটা ইরানের একটা বিরাট বার্গেনিং চিপস। আর ডোনাল্ড ট্রাম্পের বার্গেনিং চিপস হলো যে ইরানের ভেতরের অর্থনীতিও কিন্তু অনেকটা খারাপের দিকে। তবে একটা জিনিস আমরা দেখছি যে ইরানের জনসাধারণ খুব রেজিলিয়েন্ট, তাদের এন্ডিউরেন্স রয়েছে, তাদের সহ্য করে নেওয়ার ক্ষমতা অনেক বেশি। কাজে ওখানকার অর্থনীতি খারাপ হয়ে গেল, এবং অনেকদিন ধরে খারাপ হচ্ছে, তাতে কিন্তু আমরা দেখছি যে তারা এটাকে সহ্য করে নিয়ে যাচ্ছে। এমনি একটা পরিস্থিতিতে আমার যেন মনে হচ্ছে যে এই যুদ্ধটা হয়তোবা নির্বাচনের প্রায় কাছাকাছি চলে যাবে, নভেম্বরের কাছাকাছি, হয়তোবা অক্টোবর সেপ্টেম্বরের শেষ দিকে হয়তো একটা কম্প্রোমাইজ হয়েও যেতে পারে। এটা হলো আমার আশা। কারণ এই যুদ্ধ কারোর জন্যই ভালো নয়। তবে জিনিসগুলো যে বিভিন্ন ইকুয়েশন চলছে ওখানে, মানে প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, মানে এইখানে ইকোনমিটা কতটা মেজর হয়ে উঠছে? কারণ প্রেসিডেন্ট ট্রাম্পও চাইছেন যে ইরানকে যে কোনো মূল্যে তাদের যে অর্থনৈতিক দুরবস্থা সেটাকে কাজে লাগাতে, অন্যদিকে ইরানও চাইছে এই হরমুজ বন্ধ করার মধ্য দিয়ে মূলত আমেরিকান নাগরিকদের যে অর্থনৈতিক নাভিশ্বাস, দুর্ভোগ সেটি বাড়াতে। অর্থাৎ অর্থনীতিটাই কি শেষ পর্যন্ত যুদ্ধের থামার ক্ষেত্রে মূল ইস্যু হয়ে উঠছে? হ্যাঁ, অর্থনীতি আবার ডিপ্লোমেসি। কারণ অর্থনীতি তো বটেই, কিন্তু আরো একটা ব্যাপার, যে মধ্যপ্রাচ্যে যে যুক্তরাষ্ট্রের ইনফ্লুয়েন্স, এটা কিন্তু কমে যেতে পারে। তার কারণ আপনি যদি স্টেট অফ হরমুজের অধিকার একে মানে কি রাজি হয়ে যান ইরানের ব্যাপারে, তাহলে ওই মধ্যপ্রাচ্যের দেশগুলো দে উইল ফিল ভেরি আনসার্টেন। আমাদের ভুললে চলবে না যে সেন্টকমের একটা ঘাঁটি, সেকেন্ড ঘাঁটি হলো আমার মনে হয় এটা কাতার, আর বাহরাইনে হলো ইউএস ফিফথ ফ্লিট, যেটা বিশাল ব্যাপার। মানে নেভির যে মানে ইন্ডিয়ান ওশানের যে নেভির যে মেইন ঘাঁটি যেটা, সেটা কিন্তু বাহরাইন। দুটো কাজে ওখানে যদি স্টেট অফ হরমুজটা এর কন্ট্রোলে থাকে ইরানের, তাহলে তো আমেরিকান জাহাজ চলাচলের একটা সমস্যা হয়ে যেতে পারে। কাজে এটা একটা জটিল ব্যাপার। নট অনলি আমেরিকান জাহাজ, মানে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, তারা তো রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগবে। এতদিন আমেরিকার উপরে ভরসা করেছিল যে তোমরাই আমাদের সবকিছু করে দিবা, এখন তো আমেরিকায় ইরানের হাতে সেটি তুলে দেওয়ার একটা প্রক্রিয়া চলছে।
এক্স্যাক্টলি সেখানেই হলো আসল ঘটনাটা ঘটছে। এবং আমার মনে হয় এখানে অন্যান্য খেলোয়াড়রাও আছে, চীন রাশিয়াও আছে, কারণ তারাও চায় যে মধ্যপ্রাচ্যের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় যুক্তরাষ্ট্রের যে ক্ষমতা এবং দাপট যাতে খর্ব হয়ে যায়, সেটারও তাদের প্ল্যান আছে। আমার মনে হয় সে উস্কানিও রয়েছে। ওকে ওকে, কারণ আমরা সব একটু মিলে মনে হচ্ছে যে ব্যাপারটা এখনো আপ ইন দি স্কাই, কোন দিকে যে যাবে আমরা এখনো বলতে পারবো না। তবে মনে হচ্ছে যে আমরা যুক্তরাষ্ট্র হিসেবে আমাদের পরিস্থিতি একটু ঘোলাটে। জি, প্রফেসর ডক্টর মহসিনুর পাটোয়ারী, আপনার কাছে একটু যাই। সেটা হলো যে মিডল ইস্টের একটা নতুন অঙ্ক দেখছি আমরা, নতুন নতুন একটা জ্যামিতি সেখানে তৈরি হচ্ছে। সেটা হলো যে তারা স্বাবলম্বী হওয়ার জন্য নানা ধরনের ট্রিটির কথা আমরা বলছি, কিন্তু এটি কি আদৌ কার্যকর হবে? মানে আমরা তো আসলে মিডল ইস্টকে কখনোই এক হয়ে কোনো কাজ করতে এখন পর্যন্ত দেখলাম না। তারা তাদের নিজেদের সাথে নিজেদের মতো করে এক একজন ইকুয়েশন করে, যার সাথে যখন বন্ধুত্ব করলে লাভ আছে, নগদ লাভ, তার সাথে বন্ধুত্ব করে তারা। যে আমরা তো জুয়েল, আমরা তো থ্যাংক ইউ সরোর ভাই, সরোর ভাই সে কমপ্লিমেন্টের জন্য, লাভ টু সি হিম। সো এটা আসলে অঙ্কটা হলো যে পরিস্থিতির উপর। পরিস্থিতিটা এমন যে, যেটা আমি আগে বলতেছিলাম, যে এতদিন 100% আমেরিকার উপরে তাদের সিকিউরিটিটা নির্ভর করছিল, কিন্তু আর তারা দেখছে যে এই যুদ্ধে তারা নির্ভর করতে পারছে না, কারণ আমেরিকা যে প্রোটেকশন দেওয়ার দরকার ছিল সে প্রোটেকশন দিতে পারছে না, তাদের নিজেদেরই ক্ষতি হচ্ছে। সুতরাং তাদের কনফিডেন্সটা যে লস করছে এটা বোঝা যাচ্ছে। আর 2 নম্বর হলো, তাদের এখন ধারণা হয়েছে যত কিছুই হোক না কেন, at the end of the day America will support Israel rather than Saudi Arabia, Turkey or any other friend, right? Because আপনারা দেখেন কাতারে যে বোম্বিং হলো, ইসরায়েল গিয়ে করলো, রাইট? সুতরাং তারা বুঝতে পেরেছে যে এখন দুই দিকে বন্ধুত্ব এইভাবে রাখা যাবে না। দুই দিকে আপনার বন্ধু আমি বন্ধু, দুজনের মারামারি হলে আমি কোন দিকে যাবো? তারা বুঝতে পারছে আমেরিকান পলিটিক্যাল সিস্টেম যেভাবে কন্ট্রোল হচ্ছে, গেট ভাই যেটা বলছিলেন, যেভাবে কন্ট্রোল হচ্ছে আমেরিকাতে, সেই পলিটিক্যাল সিস্টেমে এট দি এন্ড অফ দি ডে আমেরিকা ইসরায়েলকে সমর্থন করবে। সুতরাং ওই পরিস্থিতিতে তারা তাদের নিজেদের প্রোটেকশনের জন্য অ্যাটলিস্ট ডিফেন্সিভ একটা জিনিস যেটা করেছে, আপনার দেখেন $124 বিলিয়ন তাদের মিলিটারি বাজেট, 3টা দেশ মিলে, এবং তাদের যে 1.4 মিলিয়ন মিলিটারি পার্সোনেল, রাইট? এবং আমি ওটা দেওয়ার সংখ্যা দেওয়ার দরকার নাই। এই যে একটা শক্তি, এটা তো একটা শক্তি। এখন এই শক্তিটা কার বিরুদ্ধে? এটা একটা প্রশ্ন এসে দাঁড়ায়। এটা কি ইরানের বিরুদ্ধে, না এটা নিজেদের প্রোটেকশন, ইসরায়েলের বিরুদ্ধে সঙ্গে প্রোটেকশনের জন্য? কারণ গ্রেটার যে ইসরায়েল, যেটা গ্রেটার ইসরায়েল ম্যাপে কিন্তু এনারা সবাই কিন্তু এফেক্টেড। ইজিপ্ট ইজ এফেক্টেড, সিরিয়া, লেবানন এরা কিন্তু এফেক্টেড, রাইট? এদের অংশ নিয়ে করবে, কিন্তু ওনাদেরকেও এতদিন মাথা ব্যথা ছিল না। আর এটার প্রচেষ্টা কে করতেছিল? শুধু ইরানই করতেছিল, শুধু ইরানেই প্যালেস্টাইনদের কথা বলতেছিল। এবং তাদের কিছু প্রক্সি গ্রুপ হিসেবে বিভিন্ন দেশে যারা কার্যকর তারা তাদেরকে ইউজ করেছে। এখন এই রিয়েলাইজেশনটা থেকে এখন ওনারা যদি না বুঝেন রে ভাই, হ্যাঁ, আমি বলছিলাম যে আমেরিকার সাথে আমাদের সাথে সম্পর্ক খারাপ হবে না, আমাদের সাথে সম্পর্ক ভালো রাখা দরকার, কিন্তু এর সাথে সাথে তারা ডাইভার্সিফাই করা দরকার, তাদের নিজেদের শক্তিটা বৃদ্ধি করা দরকার। আমি পুরো যদি আপনার উপরে আমার গাড়িটা ঠেলার জন্য আপনাকে শুধু আপনার উপরে নির্ভর করে, তাহলে আমার কিছু হবে না। আমার অল্টারনেট একটা ব্যাপার দরকার, সেই অল্টারনেট ব্যবস্থা তারা করতেছে। এটাতে আমরাও বুঝতে পারবো যে আমাদের যে একমাত্র ক্লায়েন্ট তারা ছিল এতদিন, সেই ক্লায়েন্টটা আমাদের থাকছে না। আমরা যে প্রেশার গুলো দিতে পারতাম, সেই প্রেশার গুলো আমরা এখন আর অতটুকু এক্সার্ট করতে পারবো না, কারণ তাদের একটা অল্টারনেট ওয়ে আছে। হ্যাঁ, সেই অল্টারনেট ওয়ে, আর বিশেষ করে ইরান যুদ্ধে, who knows at one point Iran might join in this group. ইজিপ্টও জয়েন করতেছে, ইরান might join in this group, কারণ ইরানের সাথে কিন্তু এদের বেসিক কোনো যুদ্ধ হয়। ইরান কেন দেশকে কিন্তু অ্যাটাক করে নাই। সুতরাং আপনারা যত কথাই বলবেন, ইরান অ্যাটাক করেছে ইউএস এস্টাবলিশমেন্ট গুলোতে, এবং ওটা করতে গিয়ে যাতে করে পেইনটা ক্রিয়েট করা যায়, করলে যেন ওয়ার্ল্ড ইকোনমিক উপর ইম্প্যাক্ট হয়, যাতে করে আমরা রিয়েলাইজ করি, আমেরিকা রিয়েলাইজ করে যে যুদ্ধটা ঠিক হয়নি, এটা আমাদের ওয়ান্টেড, এবং সেই লক্ষ্যে তারা অনেকটা সাকসেস হয়েছে ইরান। আমি প্রফেসর পাটোয়ারী আপনার কাছে একটা স্পেসিফিক প্রশ্ন করতে চাই, সেটি হলো এই যে একটা অনিশ্চয়তা কিংবা পরস্পরের দোষারোপ, পরস্পরের উপর হামলা, এই হামলাটা কি এমন কোনো জায়গায় পৌঁছে যেতে পারে, যেটি গত মাসে হয়েছে তুর্কিতে? আমাদের প্রেসিডেন্ট গিয়েছেন, তাকে এমনভাবে বিমানটা পরিবর্তন করা হলো, এয়ারফোর্স ওয়ান থেকে পরিবর্তন করে একটা ভিন্ন সামরিক বিমানে করে নিয়ে আসতে হলো। মানে এতটাই কি
নাজুক অবস্থায় চলে যেতে পারে, যে প্রেসিডেন্টের প্রাণহানির মতো চক্রান্ত ষড়যন্ত্র সেটি হতে পারে? শুনুন, আমেরিকার রাজনীতিতে প্রেসিডেন্টকে অ্যাসাসিন করা এটা একটা নতুন ব্যাপার না, এটা অনেক দিন থেকে হয়ে আসছে এবং ডোমেস্টিক ওয়েতে হয়েছে। এবং যে জিনিসটা আপনার আজকাল ব্যালিস্টিক মিসাইল এবং অন্যান্য যে ড্রোন, কাসেম সোলেমানিকে যে মারলো সেটা তো ড্রোন দিয়ে মারা হয়েছে। সুতরাং টেকনোলজি এমন ডেভেলপ করেছে যে আজকাল পাগলের সংখ্যা তো কম না। পাগল মানে আমি বলছি এইসব যারা এইসব চিন্তা ভাবনা করে এই ধরনের লোকদের কম না। স্টেট অ্যাক্টর মে নট বি, ইরান মে নট ডু ইট অ্যাজ এ স্টেট, or Pakistan may not do it, but there could be state actors, non-state actors, those who can do it. সুতরাং চিন্তা করে দেখেন, এটা আমেরিকা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এটা দেখেছে। ওনাকে এই যে প্লেন থেকে সরিয়ে নিয়ে গেল, আপনি বললেন যে ক্যাটারিং ট্রাকের মধ্যে দিয়ে, এবং সাংবাদিকরা কেউ জানে না, সবাইকে লুকায় অন্য দরজা দিয়ে ক্যাটারিং ট্রাককে উঁচু করে উঠে ওখানে নিয়ে ছোট একটা প্লেনে নিয়ে চলে গেছে। সবাই মনে করেছে এখানেই প্রেসিডেন্ট ট্রাম্প ছিল। এটা জেনুইন, এটা ওনার যে পার্সোনাল যে সিকিউরিটি আছে তারা ওটা ধরে নিছে। কারণ একটা মিসাইলের দরকার, রাইট? আই ডোন্ট নো, আমাদের এয়ারফোর্স ওয়ান শুড হ্যাভ মিসাইল রিপেলেন্ট সিস্টেম, উই শুড হ্যাভ সামথিং লাইক দ্যাট। এই জিনিসটা থাকবে, এটা আছে। আর আপনি দেখেন পৃথিবীতে যে বিশেষ করে বড় বড় যে ইয়েগুলো, ইন্টেলিজেন্স সিস্টেম গুলো, আপনি মোসাদের কথা বলেন, আপনি সিআইএ এর কথা বলেন, আপনি কেজিবির কথা বলেন, আপনি M16 এর কথা বলেন, তারা পৃথিবীতে যে কোনো দেশে যে কোনো লোককে যে কোনো সময়ে তারা মারার চেষ্টা করতে পারে। সো পাওয়ারফুল, সো ওয়েল লিড, সো ইন্টেলিজেন্ট কাইন্ড অফ থিং। কিন্তু সবসময় সাকসেসফুল হয়েছে তা না। ক্যাস্ট্রোকে 60 টাইমস চেষ্টা করেও পারেন, রাইট? তো এগুলো আর কি প্রোটেকশন নেওয়াটা ভালো, কিন্তু এই ধরনের আই হোপ স্টেট অ্যাক্টরস উইল নট বি ইনভলভ ইন দ্যাট, তাহলে আবার আরেকটা যুদ্ধ লেগে যাবে। আমি গ্যাস আহমেদ আপনার কাছে আসবো, প্রফেসর ডক্টর মোস্তফা স্যারের কাছে। এর আগে একটা ছোট্ট বিষয় শুনে আসি, সেটি হলো যে একটা রেডিও শোতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন যখন করা হলো যে আপনি কি কোন একটা জরুরি অবস্থা জারি করে 2026-এর মধ্যবর্তী নির্বাচন এটিকে কোনোভাবে আপনি পরিচালনা করার দায়িত্ব নিতে পারেন কিনা, তখন তিনি বলেছেন হ্যাঁ, এর চেয়েও বড় কিছু আসতে পারে, অপেক্ষা করো। অর্থাৎ কি মিন করলেন? যে আশঙ্কাটা ছিল যে তিনি হয়তো 28-এর নির্বাচনে গিয়ে এরকম কোনো পরিস্থিতি তৈরি করতে পারেন, অনেকে বলছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন কি 2026-এ এটি কথার কথা বলতে হয় বলে বলেছেন, নাকি আসলে ভিতরে এরকম কোনো পরিকল্পনা থাকতে পারে বলে আপনি আশঙ্কা করছেন? আমার কাছে কোনো জাদু মন্ত্র নেই যে আমি ডোনাল্ড ট্রাম্পের মনকে রিড করতে পারি, কিন্তু একটা জিনিস যে ট্রাম্প ইজ ভেরি ইন্টেলিজেন্ট। মানে আমি জানি না, আইকিউ টেস্ট করলে হয়তো খুব হাই র্যাঙ্কে যাবে। বিশেষ করে যত ধরনের মানে ধূর্ত বুদ্ধি, তাতে তার সঙ্গে কুলানো খুব কঠিন ব্যাপার। তার গুরু ছিল রয় কোং, যার কাছ থেকে সে খুব ভালো ভালো বুদ্ধি শিখেছে। কাজেই সে তার ট্যাকটিক্যাল, যে দেখুন উনি কিন্তু থামিয়ে দিয়েছে যে লোকটা বলছিল, হ্যাঁ, কিন্তু তার সঙ্গে আবার অ্যাড করেছে একটু আনসার্টেনিটি। তার অর্থ যে মানে হি থ্রু দ্য বল টু দি আদার কোর্স, ইন আদার ওয়ার্ডস সে করতেও পারে, নাও করতে পারে, এবং আমাদের সবাইকে দুশ্চিন্তায় ফেলে দিতে পারে। হ্যাঁ, যারা এটাকে পছন্দ করি না, যে না এমার্জেন্সি হওয়া উচিত না, হ্যাঁ, কারণ থাকলে তো এমার্জেন্সি হবে, কিন্তু অকারণে এমার্জেন্সি দেওয়াটা ঠিক কিনা সেটা হয়তো অনেক যুক্তরাষ্ট্রের অনেক মানে যারা এখানকার নাগরিক তারা সেটা হয়তো পছন্দ করবে না। বিভিন্ন পোলেই দেখা যায় এই ধরনের যে সাইড কোশ্চেন্স গুলো, যে উত্তর দেখি তার যদি আমরা ইন্টারপ্রিটেশন করি, তাহলে আমরা জানি যে যুক্তরাষ্ট্রের মানুষ এগুলো খুব পছন্দ করে না, ডিক্টেটোরিয়াল ব্যাপার স্যাপার। কিন্তু তা সত্ত্বেও উনি একটা ইঙ্গিত দিলেন, এবং আমি কিন্তু আই কিপ মাই অপশনস ওপেন। মানে আই হ্যাভ গার্ডেড অপটিমিজম, যেটা হয়তো হবে না, কিন্তু বাট হু নোস, উনি কিন্তু যদি দেখেন যে মধ্যবর্তী নির্বাচনে রেজাল্ট তার ইচ্ছা মতো হবে না, এবং তার যদি সুযোগ থেকে থাকে, এবং সুযোগ রয়েছে, সেটাই দুঃখজনক যে যুক্তরাষ্ট্রের কনস্টিটিউশন এবং অন্যান্য নিয়ম কানুনের মধ্যে যত ফাঁক ফোকর গুলো ছিল, এগুলো উনি ইজ আ ভেরি ক্লেভার পারসন, উনি এটাকে একদম ভালো করে আয়ত্ত করেছেন। আয়ত্ত করে এটাকে উনি যেভাবে অ্যাপ্লাই করবেন, এটা অন্যের চিন্তার বাইরে। এটা কিন্তু এর আগের কোনো রাজনীতিবিদ চিন্তা করেন, কিন্তু উনি এগুলো ভেবে রেখেছেন যে এই যে যুদ্ধটা যদি চলে যায় মানে নভেম্বরের কাছাকাছি, এই মানে ইরানের সঙ্গে যদি কোনো কম্প্রোমাইজ না হয়, হয়তো নির্বাচনের কয়েকদিন আগে উনি বম্বিং করে ফেললেন ইরানের কিছু জায়গা, তারপরে উনি ঘোষণা করলেন এমার্জেন্সি। ইরান উইল রিয়াক্ট,
হ্যাঁ, হয়তো ইরানের একটা মিসাইল এসে আমেরিকান কোনো ব্যাপার হিট করলো, এগুলো সবই স্পেকুলেটিভ, কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং তখন উনি হয়তো মানে এমার্জেন্সি ঘোষণা করতে পারে, এবং এমার্জেন্সি ঘোষণা করলে ওটাকে ক্যান্সেল করাটা খুব কঠিন। ইউ নিড 2/3 মেজরিটি ইন দি কংগ্রেস, অ্যান্ড হুইচ মানে ইটস ইম্পসিবল টু গেট এগেইনস্ট ডোনাল্ড ট্রাম্প। জি। কাজেই এটা যে হবে না তা কিন্তু মানে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গেস আহমেদ, আপনার কাছে একটু শুনি। রাজনীতি আপনি করেন, রাজনীতিবিদদের নানা ধরনের কৌশল থাকে। তারা যে কোনো বিষয়ে করার আগে সেটি মাঠে কোনো না কোনো ভাবে এক ধরনের আভাস দেয়, ইঙ্গিত দেয়, পাবলিক রিয়াকশন দেখার চেষ্টা করে মূলত, যে এটি কি আসলে শেষ মুহূর্ত পর্যন্ত টিকবে কিনা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি রেডিও শোতে গিয়ে এই কথাটি বলেছেন যে তিনি এর চেয়ে অদ্ভুত কিছু ঘটনা ঘটেছে, আমি বিস্তারিত বেশি কিছু বলতে চাই না। এ ধরনের একটি কথার মাধ্যমে এই চাঞ্চল্যটা তৈরি করে দিয়েছেন। এটা কি আপনার কাছে কি টেস্ট কেস মনে হচ্ছে, নাকি আপনার কাছে মনে হচ্ছে না হলেও হতে পারে, এটি করেও তিনি একটা কৌশল অবলম্বন করতে পারেন? না, ডক্টর মোস্তফা সরোয়ার সুন্দর বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প তার স্বার্থে যে কোনো মানে কাজ সে করতে পারে। ইভেন অনেক সময় দেখা যায় অনৈতিক কাজ, সেটা সে কিন্তু করতে পারে। কারণ তার 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 আশেপাশে যারা আছে এবং তারও তো সমর্থক আছে। এবং তিনি যত খারাপ কাজই করুক না কেন, আমরা দেখেছি যে সে যত খারাপ কাজ করুক, যত খারাপ কথা বলুক, তার যে সমর্থকরা তারা কিন্তু তাকে সমর্থন দিয়েই যাচ্ছে। তো সেই দিক থেকে আমেরিকা, যেটা আমি প্রথম বলছিলাম যে আমেরিকার যে সুপার পাওয়ার, সেটা কিন্তু ডিক্লাইন করছে যে আগে যে সেই ন্যায় বিচার ছিল, মানবাধিকার ছিল, এখন কিন্তু সেটা এই আস্তে আস্তে কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প আসার পরে সেটা কিন্তু মানে আর থাকছে না। অন্যদিকে মানে তার কথাবার্তা, তার আইন কানুন সে পরিবর্তন করে ফেলেছে। আগের যে একটা মানবাধিকার ছিল, হিউম্যান রাইটস ছিল, বা ইমিগ্রেন্টদের যে একটা সুযোগ সুবিধা ছিল, সেটা কিন্তু সে বঞ্চিত করছে। অতএব সেই দিক থেকে দেখা যায় যে আমেরিকার যে উদার নীতি, সেটা তিনি চাচ্ছেন না। অতএব তার স্বার্থে তিনি যে কোনো কাজ করতে পারে, যেটা নাকি আমাদের ডক্টর সারোয়ার সাহেব বলেছেন যে আইনের ফাঁকফোকর তিনি খুঁজছেন, এবং সেটা কেয়ার করে না। সে যে কেয়ার করে না, তার এই শাসনামল আমরা দেখেছি। তো সেক্ষেত্রে আমাদের সামনে কি হবে সেটা আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যারা মাইনরিটি আছি, আমরা যারা ইমিগ্রেন্ট আছি, আমাদের ঐক্যবদ্ধভাবে যদি আমরা ভূমিকা রাখি, তাহলে কিন্তু এটা অনেক সময় আমরা আমাদেরকে সেভ করতে পারবো। তা না হলে আমরা যদি ওই যে মিডল ইস্টের এই সুন্নি আরব রাষ্ট্রগুলি যেভাবে এলোমেলো হয়ে আছে, নিজেদের মধ্যে ঐক্য নেই, সেই অনৈক্যের এই সুযোগে কিন্তু ইসরায়েল এবং আমেরিকা সেখানে মাতব্বরি করছে, এবং সেখানে অন্যায় অত্যাচার চলছে, গণহত্যা চলছে, কারণ অনৈক্যের অভাবের কারণে। এক্ষেত্রে আমরা যারা এই দেশে আছি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এবং আমরা যদি পলিটিক্যালি মোটিভেটেড হই বা কনসার্ন থাকি, এগুলি আমেরিকার নিউজগুলি আমরা পড়ি যে কি হতে যাচ্ছে আমেরিকাতে, সেই দিক থেকে আমাদের ভোট দিতে হবে। আমরা কিন্তু অনেক সময় দেখা যায় আমরা ভোট দিতে চাই না, ভোট দিতে মানে আমরা গুরুত্বই দিচ্ছে না। তো এই যে ভোটের যে কত ইম্পর্টেন্ট, আজকে দেখেন এই যে আইপ্যাক মিলিয়নস অফ ডলার খরচ করছে, কারণ ভোটের কারণে। তো ভোটটা যদি আমরা যদি দেই, মানে 100-এ আমরা চাই যে 80%, 90% ভোট আমরা কাজ করব, তাহলে কিন্তু আমাদের একটা ভয়েস থাকে। এবং আমরা যখন দুর্বল থাকবো, আমরা যখন অনৈক্যের মধ্যে থাকবো, আমরা যখন পলিটিক্যালি মানে মোটিভেটেড হব না, তখন অন্যরা কিন্তু এই সুযোগগুলি নিচ্ছে অনৈক্যের কারণে। মিডল ইস্টে দেখেন, মুসলিম কান্ট্রি দেখেন, মুসলিম ওয়ার্ল্ডের মধ্যে আমাদের আমাদের মধ্যে ঐক্য নেই। তো আমাদেরকে মানুষের বাই করে ফেলছে, আমাদেরকে মানে ব্যবহার করছে। তো সেদিক থেকে আমি বলবো যে আমাদের এই দেশে যারা আমরা আছি, আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আজকে ভালো স্কুলে যাচ্ছে, ভালো কলেজে, ভালো ইউনিভার্সিটিতে ভালো ভালো জব তারা করছে, এবং তারাও কিন্তু তাদেরকেও তো আমাদেরকে ডাকতে হবে। আমাদের দায়িত্ব আমাদের ছেলেমেয়েদেরকে এই পলিটিক্যালি মানে ইনভলভমেন্ট কিন্তু করতে হবে, যে আমরা যেন ভোট দিই, আমরা যেন পলিটিক্স যারা পলিটিক্যাল আমাদের পক্ষে যারা কথা বলে, যারা নাকি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে আমাদের সমর্থন দিতে হবে। এই কাজগুলি যদি আমরা না করি, তাহলে কিন্তু আমাদের এই দেশে থাকাই কিন্তু মানে দুষ্কর হয়ে যাবে। গুরুত্বপূর্ণ একটি কথা আপনি বলেছেন যে আমেরিকা বসবাসরত বাংলাদেশি কমিউনিটি তারা যদি অ্যাক্টিভলি ভয়েস রেজ করে এবং ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের রাইটসটা, অধিকারটা তারা প্রয়োগ করে, যেটাই
খুবই গুরুত্বপূর্ণ। সেই হিসেবেই আমি আপনার কাছে সেই সূত্র ধরে প্রশ্ন করতে চাই, মানে যেটি নিউ ইয়র্কে ঘটেছে, বাংলাদেশি কমিউনিটির মধ্যে অনেকের মধ্যে আলোচনা হয়েছে, বাংলাদেশের একটা ইস্যু, সেটা হলো গত শুক্রবার আমরা দেখেছিলাম যে নিউ ইয়র্কের কনসাল জেনারেল অফিসে জুলাই অভ্যুত্থান বিষয়ে একটি আলোচনা হচ্ছিল। সেখানে একজন মতামত প্রকাশ করতে যাচ্ছিলেন, তাকে আরো বেশ কয়েকজন সেখান থেকে তোপের মুখে পড়েছেন, তাকে বের করে দেওয়া হয়েছে। সেখানে আমরা দেখেছিলাম আপনি ছিলেন এবং আপনি যারা বের করে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে নিবৃত করারও চেষ্টা করেছেন। বিষয়টি আসলে কি হয়েছিল, মানে মতামত প্রকাশ করতে গেলে কেউ কাউকে কি বের করে দেওয়ার দরকার আছে, নাকি তার সাথে আসলে আলোচনা করেই এটি সমাধান করা যেত? এটা অন্য প্রসঙ্গ, বাংলাদেশ প্রসঙ্গ আসছে। থ্যাংক ইউ। আসলে আপনারা জানেন যে ওই দিনকে যে আলোচনা হচ্ছিল জুলাই অগাস্ট অভ্যুত্থান, সেখানে একটা বাংলাদেশের একটা চিত্র, জুলাই অভ্যুত্থানের চিত্র দেখানো হচ্ছিল। সেটা সুন্দর, সেটা কিন্তু আমি মনে করি যে ঠিকই আছে, ওটা কোনো বিতর্ক কিছু নেই। তো এখন তার যদি মনে প্রশ্ন থাকে, প্রথমত সে আমাদের আমরা 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, বিশেষ করে 40 বছর আমরা বাংলাদেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে কাজ করি। ওনাকে আমরা কখনো রাজপথে দেখিনি, ওনাকে আমরা চিনি না তেমন একটা। তো যখনই ওনাকে কেউ লোককে চিনে না, আগন্তুকের মতো হঠাৎ করে যখন প্রশ্ন করে, একটা জিনিস আছে যে আপনি যখন আপনার ভালো না লাগতে পারে, সেটা আপনি প্রশ্ন করবেন, হাত উঁচা করবেন, বা আপনি পারমিশন নেবেন যে আমার কিছু কথা আছে, অবশ্যই আপনার সেটা গ্রহণযোগ্য। কিন্তু উনি যখন হঠাৎ করে দাঁড়িয়ে একটা প্রতিবাদ করলেন, তখন তো মানুষ আবার প্রতিবাদ করবে। তো ওনার এভাবে আচরণও ঠিক হয়নি। আর সবচেয়ে বড় কথা হলো উনি যে প্রশ্নটা করেছেন যে মির্জা ফখরুল সাহেব তো বলেছেন যে আমাদের আন্দোলন, আমাদের ছাত্রদের আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এটা তো পলিটিক্যাল একটা মানে কৌশল। এবং তার আগে কিন্তু শেখ হাসিনা বলেছিল যে এটা বিএনপির লোকজন এই রাস্তা নেমেছে এবং এটা বিএনপির আন্দোলন। অর্থাৎ বিএনপির আন্দোলন বলে আন্দোলনটাকে কিন্তু তারা এটাকে দমন করতে চেয়েছিল। যেমন তারা 2018 সালে কিন্তু এই ছাত্রদের একটা সেম দাবি নিয়ে তারা আন্দোলন করেছিল। তখন কিন্তু তারা এই ছাত্রদের আন্দোলনকে মানে তারা যেভাবে হোক মানে বন্ধ করতে পেরেছিল। তো সেই ক্ষেত্রে এবারের কৌশলটা ছিল ভিন্ন। এবারের কৌশল ছিল যেমন, আবার সাজিদ আলমও কিন্তু বলেছিল যে আমাদের এই আন্দোলন, ছাত্রদের আন্দোলন, এটা যেন রাজনীতিকরণ করা না হয়। মানে এটাকে বিএনপিকে উদ্দেশ্য করে বলেছে, যে কারণ তারা কিন্তু তখন শেখ হাসিনা পতন চাননি, তারা চেয়েছিল কোটা সংস্কার। অতএব যেহেতু বিএনপি সামনে আসছিল, তখন তারা আবার থ্রেট দিল যে এটা কোনো রাজনীতিকরণ করা যাবে না। তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এক পেশে যদি আমি গুপ্তদের কথা শুনে আমি যে প্রশ্নটি আপনাকে করতে চাই, সেটি হলো যে আপনি বলছিলেন যে 40 বছর ধরে আপনারা আন্দোলন করেছেন, নিউ ইয়র্কে করেছেন, বাংলাদেশে করেছেন 17 বছর ধরে, সেটি তো মত প্রকাশের স্বাধীনতার জন্য করেছেন। এই যে আপনি বক্তব্যটা এখন বললেন যে ওনাকে তো জানতে হবে বিষয়গুলো, তো জানানোর সুযোগ না দিয়ে, তাকে বের করে যদি না দিয়ে তাকে বসিয়ে জানানো যেত। এবং যে অভিযোগটি আসছে যারা তাকে বের করে দিয়েছেন, তারা কি মানে বিএনপির নেতা কর্মী? আপনি কি তাদেরকে চেনেন? কেন মানে আপনারা যে অধিকারের জন্য আন্দোলন করলেন, সে অধিকার এখন আরেকজনকে দেবেন না? না, কিন্তু আমি আবার বলি যে যেমন আমি যদি সংস্কারের কথা বলি বাংলাদেশে, তাহলে আমাকে আগে নিজেকে সংস্কার করতে হবে। যেটা তারেক রহমান সাহেব আপনি দেখেছেন, তিনি যেভাবে কথা বলছেন, যেভাবে ব্যবহার দেখাচ্ছেন, যেভাবে চেয়ারে বসছেন, সিম্পল চেয়ারে, আমাকে আগে নিজেকে সংস্কার করতে হবে। অন্যদিকে দেখেন পাটোয়ারিরা, যারা নাকি আমার সংস্কার কথা বলে, তারা নিজেরা সংস্কার হতে পারেনি, তারা সেই ফ্যাসিবাদের সুরে কথা বলছে। মানে ফ্যাসিবাদের সুরে কথা বলে আপনি একজনকে আক্রমণ করে তো সংস্কার করা যায় না। সভ্য জাতি হিসেবে আমাদেরকে আগে নিজেকে পরিচয় দিতে হবে। তো ওনারও দায়িত্ব আছে যে আমার বক্তব্য থাকতে পারে, আমি হাতচা করবো এবং আমার বক্তব্য আছে, আমি এই ব্যাপারে কিছু কথা বলবো। কিন্তু যখনই আপনি শাউটিং করবেন হঠাৎ করে, তখন তো আবার আরেক গ্রুপ আছে আপনাকে শাউটিং করবে। তো এই কারণে আমরা যারা মানে আমি সবসময় বলি কথাটা, বাংলাদেশের সংস্কার কথা বলে অনেকে, কিন্তু সংস্কার কথা বলে নিজেরাই সংস্কার হন নাই, নিজেরা অসভ্য জাতির মতো ব্যবহার করছি, কথাবার্তার কোনো ফ্যাসিবাদের চেয়েও খারাপ। তাহলে আপনি কিভাবে সংস্কার করবেন? এটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলে মনে হচ্ছে আপনার কাছে, যে তাৎক্ষণিক হয়তো সবাই অনেকে উত্তেজিত হয়ে গেছেন এই বিষয়টি। আপনি যখন পাবলিক ফাংশনে আপনি যখন অনেক লোক থাকে, আমরা তো সেখানে কন্ট্রোল করতে পারি না। সে যখন মানে একটা জিনিসকে আপত্তি করবে, প্রশ্ন করতেই পারে এবং তার অধিকার আছে, তখন সে এটাকে হাতচা করবেন এবং আমার পারমিশন নেবেন, তারপরে সেটা করবেন। পারমিশন নেওয়ার পরে যদি তাকে সুযোগ না দেওয়া হতো,
তখন তো সাবমিট করতে পারতো যে আমাকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। তো এইগুলো আমাদের শিখতে হবে। এই আমাদের অনেক কিছু শেখা বাকি আছে, যেটা নাকি তারেক রহমান সাহেবকে ইতিমধ্যেই তিনি বাংলাদেশে গিয়েই বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। সে প্ল্যানটা হলো তিনি আগে নিজেকে সংস্কার করছেন, নিজের পার্টিকে সবাইকে বলছেন, সংসদে বলেছেন যে কেউ যেন খারাপ ভাষায় কথা না বলে। আমাদের দেখবেন মন্ত্রীরা এমপিরা কিন্তু দেখবেন এই পাটোয়ারিদের মতো কথাবার্তা বলছে না। মানে আগে আমাদের সংস্কার করে তারপরে আমরা আমাদেরকে মানুষ অনুসরণ করবে, সেটাই হলো আমরা আমাদের বর্তমান আপনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা বলছিলেন। তিনি এর মধ্যে চায়না সফর করেছেন। আগামী 12-13 সেপ্টেম্বর ব্রিক্স সম্মেলনে যোগ দিতে ভারতে যাওয়ার কথা রয়েছে। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে তার এই সফরটা শুধুমাত্র ব্রিক্সে যোগদান নয়, একই সঙ্গে দ্বিপাক্ষিক বলেও তারা দাবি করছে। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার একান্তে বৈঠক হবে, দ্বিপাক্ষিক বৈঠক হবে। এরপর পরে তিনি সেপ্টেম্বর মাসেই জাতিসংঘের 81তম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কথা রয়েছে। এই সফরগুলো থেকে, অর্থাৎ ভারত এবং জাতিসংঘ সফর থেকে বাংলাদেশের কোন বিষয়টা ফোকাস হতে পারে বলে আপনি ধারণা করছেন? আমরা আরেকটু পরিচয় করে দিই যে গিয়াস আহমেদ তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির একজন সদস্য, সেই হিসেবে আমরা তার কাছে প্রশ্নটি করছি। ধন্যবাদ। আসলে বর্তমান আপনারা দেখেছেন অনেক গুপ্ত বাহিনী প্রচার করেছিল যে বিএনপি তারেক রহমান ভারতের কাছ থেকে খত দিয়ে এসেছে, এই ধরনের নিউজ আপনারা দেখেছেন। যে প্রথম আপনার তারেক রহমান সাহেব চায়না গেলেন, মালয়েশিয়া গেলেন এবং ভারতকে যাননি। অনেক আগের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভারতে গিয়েছেন। তো এবার দেখেন এই কিছুদিন আগে যে প্রতিবাদ করেছেন, যে শেখ হাসিনা যে প্রেস কনফারেন্সটা করলেন, সেটা সবচেয়ে কড়া প্রতিবাদ কিন্তু করেছে বর্তমান সরকার। অতএব আমার কথা হলো যে ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক থাকবে, আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে যে কূটনৈতিক সম্পর্ক থাকবে, যে উন্নয়নমূলক যেটা বাইলেটারাল ইস্যুগুলি আছে সেগুলো আমরা থাকবে। কিন্তু মানে দাদাগিরি চলবে না বা তাদের কথা মতো আমাকে চলতে হবে সেটা চলবে না, সেটা কিন্তু ইতিমধ্যে আমাদের তারেক রহমান সাহেব প্রমাণ করেছেন। আর আমেরিকার সাথে মনে করেন আমাদের একটা ভালো রিলেশন আছে, সেটা থাকবে। আমেরিকা এখন দেখেন, আমেরিকা কিন্তু ভালো চোখে দেখছে না যে প্রথমে চীন সফর করেছে। তো এখন আমাদের স্বার্থ হলো যে চীনের সাথে আমাদের যে বাণিজ্যটা আছে, সেই বাণিজ্যটা আমাদের স্বার্থ বেশি আমেরিকার চেয়ে। তো আমেরিকা যতটুকু স্বার্থ, সেই চীনের স্বার্থটা আমাদের ওখানে ওই অঞ্চলে বেশি। আমেরিকা আমন্ত্রণ জানালে নিঃসন্দেহে তিনি আমেরিকায় আগে সফর করতেন। আমেরিকা তো আমন্ত্রণ জানাতে হবে, চায়না তো তাকে আমন্ত্রণ জানিয়েছে এবং চায়না আমাদের সাথে সেভাবে অর্থনৈতিকভাবে মানে কোঅপারেশন করতে চাচ্ছে। সেদিক থেকে আমাদের বাংলাদেশ ফার্স্ট, অর্থাৎ বাংলাদেশ যেই কান্ট্রির কাছ থেকে সুযোগ সুবিধা বেশি পাবে সেখানেই যাবে। আবার আমেরিকার সাথে তো অবশ্যই আমাদের একটা রিলেশন আছে এবং আমেরিকা এখন আসার পরে আমরা দেখছি যে কিছু আমরা অনেকের সাথে তিনি মিটিং করবেন। এখন আমরা বলছি না, অনেক ভালো ভালো ইনভেস্টরের সাথে আমেরিকার সাথে ভালো সম্পর্ক গড়ে উঠেছে ইতিমধ্যে। আমরা অনেক আগে শুনতাম যে তারেক রহমান সাহেব আমেরিকা আসতে পারবেন না, তাকে মানে ব্লক করে দিয়েছে। তো এখন সেটা ভুল ভাঙছে, আসলে অনেক প্রোপাগান্ডা হয়। তবে আমেরিকাকে আমরা কিন্তু ওই দাদাগিরি বা মোরল, মানে বাংলাদেশ সরকার আমেরিকাকে মোরল হিসেবে দেখছে না, মানে চায়নাকেও দেখছে না, ভারতকেও দেখছে না। মানে বাংলাদেশের যে মানে স্বাধীন পররাষ্ট্রনীতি, সেটা হলো সকলের সাথেই সুসম্পর্ক এবং সকলের সাথেই ফ্রেন্ডশিপ থাকবে। যদি যাদের সাথে বাংলাদেশের মানে অর্থনৈতিক সম্পর্কটা বেশি হবে, তার সেই রাষ্ট্রকেই প্রাধান্য দেওয়া হবে। প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার এবং প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি, আমরা খুবই দুঃখিত যে আপনাদেরকে আর হয়তো আপনারা জানেন যে আমাদের নিয়মিত অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন, আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। আমরা নিঃসন্দেহে আপনাদের বক্তব্য আগামী দিনগুলোতে আবার শুনবো, আবার আমাদের দর্শকরা সমৃদ্ধ হবে। এবং একই সঙ্গে গিয়াস আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনিও ব্যস্ততম সময়ের মধ্য থেকে আমাদের দর্শকদের জন্য সময় বের করে নিয়েছেন। আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত এবং সময়ের জন্য। দর্শকদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।